হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 বাতিলের হুঁশিয়ারি মামলার অর্ডার কপির ব্যাখ্যা। ইতিমধ্যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে। কি কি উল্লেখ করলেন অর্ডার কপির মধ্যে? টেট 2014 কি বাতিল হতে চলেছে? অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা? কতজনকে ইল্লিগাল ভাবে চাকরি পেয়েছে, কতজনকে ইল্লিগাল ভাবে চাকরি দেওয়া হয়েছে? সিবিআই তার রিপোর্টে কি কি উল্লেখ করেছে? ডিজিটাল ওএমআর শিট কি বৈধ থাকবে নাকি অবৈধ হবে? 2017 সালে অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেললেও আরটিআই রিপ্লেতে 2019 সালে এসে কিভাবে তার অরিজিনাল ওএমআর শিট প্রোভাইড করা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে সেটা প্রোভাইড করলো, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। অর্ডার কপিদের মধ্যে কি কি উল্লেখ করলেন সমস্ত বিস্তারিত ব্যাখ্যা থাকবে, তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি 9 এপ্রিল 2024 তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে প্রাথমিক 2014 ওএমআর শিট মামলা সংক্রান্ত একটি মামলা এবং এডিশনাল 5% প্যানেল সংক্রান্ত একটি মামলা, এই দুটি মামলা একসঙ্গে কলকাতা হাইকোর্টে ওঠে এবং তার অর্ডার কপি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে প্রকাশিত হয়েছে, সেটা আমরা এক্ষুনি ব্যাখ্যা করব। তো আমরা যেটা দেখতে পাই 9/4/2024 তারিখে 9 এপ্রিল 2024 তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 13-তে আইটেম নাম্বার 1 এবং 2 নম্বরে এই মামলাটি ছিল এই প্রাথমিকের ওএমআর শিট মামলা এবং 5% এডিশনাল, এই দুটি মামলা 1 এবং 2 নম্বর পরপর ছিল। যে মামলার রিট পিটিশন নাম্বার WPA নাম্বার 2005/2022 এর, যার পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে আরেকটি যে মামলা ছিল WPA নাম্বার 9834/2022 এর, যার পিটিশনার রয়েছেন বাবলু পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য, দীপেন্দু চ্যাটার্জি এবং আরো অনেকে ছিলেন এখানে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে সুবীর সান্যাল, সৈকত ব্যানার্জি এনারা কথা বলছিলেন। তো সরাসরি আমরা অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। তো প্রথমে যে মামলাটির রেফারেন্সে অর্ডার দেওয়া হচ্ছে শান্তনু সিটের মামলাটি 2005/2022 এর, এই মামলাটিতে অর্ডার দেওয়া হচ্ছে। এই মামলার সঙ্গে কতগুলো রিট পিটিশন যুক্ত রয়েছে, নিচে আরো কতগুলো রিট পিটিশন লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত রিট পিটিশন গুলো বি ট্যাগড অ্যালং উইথ দিস রিট পিটিশন, অর্থাৎ মূল মামলার সঙ্গে এই রিট পিটিশন গুলো যুক্ত হয়ে গেল। এবার আমরা মূল বক্তব্যের দিকে চলে এলাম। প্রথমে যেটা বলা হচ্ছে, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য রিট পিটিশন ইজ দ্য টেট এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2014। 2014 সালে যে টেট এক্সামিনেশনটা হয়েছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছিল, সেই সংক্রান্ত বিষয় আজকের এই মামলাটি। A coordinate bench of this court by an order 27 September 2022 had directed the Central Bureau of Investigation, যেটাকে শর্টে বলা হচ্ছে CBI, to register case and investigate the improprieties found in the conduct of the said examination and store of the data of candidates who participated the examination। অর্থাৎ 2022 সালের 27শে সেপ্টেম্বর কোর্টের একটি অর্ডারের উপর বেস করে সিবিআই কে যে অর্ডারটি দেওয়া হয়েছিল, তারা একটা কেস রেজিস্ট্রেশন করেছিল কোন সংক্রান্ত বিষয়ে, 14 যে টেট হয়েছিল সেই টেটের এক্সামিনেশন সংক্রান্ত বিষয় কিভাবে কন্ডাক্ট করা হয়েছিল, সেখানে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তাদেরকে ইনভেস্টিগেশন করার নির্দেশ এসেছিল, এবং স্টোরেজ অফ দ্য ডেটা অফ ক্যান্ডিডেট, অর্থাৎ এই সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা পরীক্ষায় বসেছিল তাদের ডেটাগুলো কিভাবে স্টোর করা হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে সমস্ত ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কাউন্সিল ফর দ্য সিবিআই সাবমিটস দ্যাট, সিবিআইয়ের যে কাউন্সিল তারা সাবমিট করেছিল যে বিষয়টি, ইন রেসপেক্ট অফ দিস এক্সামিনেশন প্রসেস, অর্থাৎ টেট 2014 এক্সামিনেশন প্রসেস সংক্রান্ত বিষয়ে তারা যে রিপোর্টটা পেশ করেছিল, আরসি কেস নাম্বার, যে তার কেস নাম্বার ছিল 6/2022 ওয়াজ রেজিস্টার্ড, যেটা রেজিস্ট্রেশন করা হয়েছিল। এ চার্জশিট অ্যান্ড এ সাপ্লিমেন্টারি চার্জশিট হ্যাজ বিন ফাইলড, অর্থাৎ একটা চার্জশিট এবং তার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা কিন্তু সাবমিট করেছিল। 4 নম্বরে যেটা বলা হচ্ছে, সেভারাল কনফিডেন্সিয়াল রিপোর্টস হ্যাজ বিন ফিল্ড বাই বিফোর দিস কোর্ট, সেই সঙ্গে বেশ কতগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট তারা কিন্তু সাবমিট করেছিল কলকাতা হাইকোর্টে। সেই সঙ্গে অন সাচ রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে যেটা বলা হচ্ছে, ইজ অ্যাভেলেবল অন রেকর্ড অল থ্রু ইন অ্যান আনসিল্ড কন্ডিশন, সেই সমস্ত রিপোর্টগুলোর মধ্যে একটা আনসিল অবস্থায় কলকাতা হাইকোর্টে সাবমিট করা হয়েছিল। What has however been placed before this court is a report the CBI dated 29 নভেম্বর 2023 তারিখে তারা একটা রিপোর্ট পেশ করে। This court has considered the same, তারা একই রকম ভাবে খুঁজে পায় এবং found as follows, তারা যে সমস্ত বিষয়গুলো কোর্ট যে সমস্ত তথ্যগুলো তারা খুঁজে পায় সেগুলো পরপর উল্লেখ করা হয়েছে। তো প্রথম পয়েন্টে যেটা উল্লেখ করা হচ্ছে, while the board has gone on record stating that the OMR sheet of the candidates who participated in the examination were destroyed sometime in the end of 2017, at least one candidate, namely
হেমন্ত চক্রবর্তী হ্যাজ বিন সাপ্লাইড উইথ দ্য কপি অফ ওএমআর শিট ইন দ্য ইয়ার 2019। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দাবি জানিয়েছিল এবং সেই মতো সিবিআই তারা রিপোর্ট পেশ করেছিল। কি রিপোর্ট পেশ করেছিল? যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল, সেই টেটের যে ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট, সেটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল। কখন ডিস্ট্রয় করেছিল? এন্ড অফ দ্য 2017 সালের শেষের দিকে গিয়ে তারা কিন্তু ওএমআর ডিস্ট্রয় করে ফেলেছিল। কিন্তু এখানে একটা টুইস্ট এসে গেল, যে একটা প্রশ্ন এসে গেল, যে হেমন্ত চক্রবর্তী নামে একজন ক্যান্ডিডেট তিনি আরটিআই করেছিলেন এবং আরটিআই করার ফলে কখন করেছিলেন? 2019 সালে তিনি আরটিআই রিপ্লে পাচ্ছেন এবং সেই আরটিআই রিপ্লেতে কি কি জানতে চেয়েছিলেন? যে তিনি অরিজিনাল ওএমআর শিট চেয়েছিলেন এবং তাকে অরিজিনাল ওএমআর শিটের কার্বন কপি সেটাকে প্রোভাইড করা হয়েছিল, অর্থাৎ অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি তাকে প্রোভাইড করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি 2017 এর এন্ডে গিয়ে, শেষে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলে, তাহলে 2019 সালে এসে তারা এই ক্যান্ডিডেটের, হেমন্ত চক্রবর্তীর এই ক্যান্ডিডেটের অরিজিনাল ওএমআর শিট কিভাবে তারা হাতে পেল? তাহলে এখানে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে অরিজিনাল ওএমআর শিট আছে? থাকছে প্রশ্ন। 2 নম্বরে যেটা বলা হচ্ছে, দ্য ওএমআর শিটস ওয়ার ইন দ্য কাস্টাডি অফ অ্যান এজেন্সি নেমলি এস বসু রায় অ্যান্ড কোম্পানি। অর্থাৎ যে অরিজিনাল ওএমআর শিট বা এই মুহূর্তে যে ওএমআর শিটগুলো রয়েছে, সেই ওএমআর শিটগুলোকে এস রায় বসু অ্যান্ড কোম্পানি তার হাতে, তার কাস্টাডির মধ্যে ছিল। The agency was to store in a digitized form both the image of the original OMR sheets as also data collected from the such documents. এই এস বাসুরাই কোম্পানি তারা কি করেছিল? অরিজিনাল ওএমআর শিটটাকে ডিজিটাইজ ফর্ম করেছিল এবং তার একটা ইমেজ তারা তৈরি করেছিল এবং সেগুলোকে তারা স্টোর করে রেখেছিল বা সঞ্চয় করে রেখেছিল। The said এস বাসুরাই company is stated to have handed over the said OMR sheet টু এ থার্ড পার্টি ফর ডিস্ট্রাকশন। অর্থাৎ এস রায় বাসুর পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছিল যে তারা যে অরিজিনাল ওএমআর শিট তারা থার্ড কোনো একটা পার্টিকে হ্যান্ড ওভার করেছিল, কিসের জন্য? ডিস্ট্রয় করে ফেলার জন্য, অর্থাৎ সেগুলোকে পুড়িয়ে ফেলা বা ডিস্ট্রয় করে ফেলার জন্য তারা হ্যান্ড ওভার করে দিয়েছিল। সি নাম্বারে যেটা বলা হচ্ছে, দ্য রিপোর্ট অফ সিবিআই ফার্দার ইন্ডিকেটস দ্যাট, সিবিআই তারা যে বিষয়টা ইন্ডিকেট করছে বা সাবমিট করছে, দ্যাট অ্যাজ অন ডেট অনলি দ্য ডিজিটাইজড ডেটা অ্যান্ড নট ক্যাপচার্ড ইমেজ for the original OMR sheet have been assessed by it। যে বিষয়টা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম, একদম সেই কথাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সিবিআই যে রিপোর্ট তারা পেশ করেছে সেখানে জানা যাচ্ছে যে এস রায় বসু কোম্পানি যে ওএমআর শিট এভালুয়েশন করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে অনলি ফর ডিজিটাইজ ডেটা সেখানে কালেক্ট করা যাচ্ছিল, সেখানে কিন্তু ক্যাপচার কোনো রকম ভাবে ইমেজ সেখানে সংগ্রহ করা যাচ্ছিল না। অর্থাৎ অরিজিনাল যে ওএমআর শিট তার যে ইমেজ তার গ্রহণ করবে বা জেরক্স গ্রহণ করবে, সেটা কিন্তু এই জেরক্স মেশিন বা এই ওএমআর শিট এভালুয়েশন যে মেশিনটা রয়েছে সেটা কিন্তু পারছিল না, শুধুমাত্র ডিজিটাল যে ডেটা সেটাকে সংগ্রহ করতে পারছিল। তো এখানে ডিজিটাল ডেটা বলতে শুধুমাত্র টাইপিং ফরম্যাটে, অর্থাৎ এক দাগের প্রশ্নে এ বি সি ডি অপশন রয়েছে, তার মধ্যে সে কোনটা অ্যান্সার নিয়েছে, সে নিয়েছে বি অপশনটা অ্যান্সার নিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যান্সার কি? সি অপশন। এরকম ভাবে মানে টাইপিং করা যে ডেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাইজ ডেটা রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম ভাবে ইমেজ ক্যাপচার করতে পারছিল না। তারপর যেটা বলা হচ্ছে, দিস কোড হাউএভার ইজ অফ ভিউ দ্যাট, কোড এটা এই বিষয়টা দেখেছে, যা অবজারভেশন করেছে, ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য ফ্যাক্ট দ্যাট হ্যাভ এমার্জেন্ট ইন দিস proceeding, it is possible that the image of OMR sheets captured and duly digitized are available somewhere। অর্থাৎ কোড একটা বিষয়ে সামগ্রিকভাবে দেখতে পেয়েছে যে যে ওএমআর শিটটা স্ক্যান করা হয়েছিল তার একদিকে ক্যাপচার তারা করতে পারছে, কি ডিজিটাইজ ডেটা তারা তো করতে পারছে, এবং সেই যে ওএমআর এর ইমেজটাকেও ক্যাপচার করতে পারছে বা কোর্টের কাছে তেমন প্রুফ রয়েছে। ইট কুড বি অন দ্য সার্ভার সিজড বাই দ্য সিবিআই ফ্রম এমএস বসু রায় কোম্পানি or the said third party who is stated to have received the responsibility of destroying the voluminous OMR sheet। অর্থাৎ এই যে এস বসুরায় কোম্পানি এবং যে থার্ড পার্টির কথা বলা হচ্ছে, সেই সমস্ত পার্টির পক্ষ থেকে এই ওএমআর শিটে যে সমস্ত বিষয়গুলো ডিস্ট্রয় করে ফেলা হয়েছে এবং তাদের কাছে যে সমস্ত তথ্যগুলো ছিল, বাদবাকি যে তথ্যগুলো ছিল, সমস্ত বিষয়গুলো সিবিআই তারা সিজ করে নিয়েছে। This finding is further strengthened by the fact that one candidate was supplied a copy of the OMR sheet in the year 2019। সিবিআই এই সমস্ত বিষয়গুলো সিজ করে নিলেও বা এই যে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে সেই বিষয়গুলো তথ্য কালেক্ট করলেও, এখানে একটা বিষয় পরিষ্কার, যে একটা বিষয় খুব শক্তিশালী করে তুলছে, যে হেমন্ত চক্রবর্তী নামে কোনো একজন ক্যান্ডিডেট তিনি ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি পেয়েছেন 2019 সালে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দাবি জানাচ্ছে যে তারা 2017 শেষ দিকে গিয়ে তারা ওএমআর শিটকে ডিস্ট্রয় করে ফেলেছে। তাহলে তারা কিভাবে
2019 সালে এসে সেই অরিজিনাল ওএমআর শিটের জেরক্স কপি বা কার্বন কপি তারা কিভাবে দিতে পারে। সেখানেই কোর্টের দাবি, সেখানেই কোর্ট তারা স্ট্যান্ড দেখাচ্ছে যে তাহলে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অরিজিনাল ওএমআর শিট রয়েছে। তো সিবিআইকেই তারা সেটা কিন্তু খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। খুব দ্রুত ইনভেস্টিগেশন করে সেই অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপিগুলো সেগুলোকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। দিস কোর্ট therefore directs the CBI to assess the metadata of the hard disks in the server MS Bosu and Rai company and from any other sources, including that the West Bengal Board of Primary Education, to find out if the image copies of the actual OMR sheets of the candidates who participated in the said examination are available in the any place। অর্থাৎ সিবিআই কে নির্দেশ দিচ্ছে, যেহেতু 19 সালে এই কার্বন কপির অরিজিনাল ওএমআর শিটের কার্বন কপি পাওয়া গেছে, সেহেতু সিবিআই কে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে কোনো জায়গায় বা কোথায় আছে অরিজিনাল ওএমআর শিটের যে মেটাডেটা রয়েছে সেই মেটাডেটাগুলোকে তারা ইনভেস্টিগেশন করে খুব দ্রুত সেগুলোকে খুঁজে বের করুক। ফাইন্ড আউট ইফ দ্য ইমেজ, সেই সমস্ত ওএমআর শিটের অ্যাকচুয়াল ওএমআর শিটের ইমেজ কপি যদি খুঁজে বের করতে কিন্তু নির্দেশ দিচ্ছেন। টেকনোলজি হ্যাজ ইট দ্যাট এনি ডিজিটাইজ ফুটপ্রিন্ট ওয়ান্স ক্রিয়েটেড অ্যান্ড অলওয়েজ বি অ্যাসেসড ডিসপ্লেড এনি অ্যাটেম্প অফ ডিলিটিং দ্য সেম। বর্তমানে এমনও কিছু টেকনোলজি রয়েছে যেখানে যে সমস্ত ডেটাগুলোকে, ডিজিটাইজ ডেটাগুলোকে বা ফুটনোটগুলোকে যদি একবার ডিলিট করা হয় সেগুলোকে পুনরায় আবার উদ্ধার করা সম্ভব হয়। সুতরাং যদি ডিলিট হয়ে থাকে তাহলে সেখান থেকে এই ডেটাগুলোকে সংগ্রহ করা হোক। This effort on the part of the court is to ascertain a possible solution to controversy that has arisen in respect TET 2014। অর্থাৎ এত যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে সে এমন অবস্থায় দাঁড়িয়ে একটা পসিবল একটা সলিউশন খুঁজে বের করা হোক। 2014 যে টেট, সেই টেট সংক্রান্ত বিষয়ে সমগ্র বিষয় নিয়ে একটা পসিবল সলিউশন তারা খুঁজে বের করুক। এই মুহূর্তের সব থেকে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে অর্ডার উল্লেখ করছেন মাননীয় বিচারপতি, তা পরের লাইনে উল্লেখ করা যাচ্ছে যে বেশ কিছু ইললিগাল ভাবে চাকরি পেয়েছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করছেন। যেটা বলা যাচ্ছে তার সংখ্যাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ইট ফার্দার অ্যাপিয়ার্স ফ্রম দ্য রিপোর্ট অফ সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্টের মধ্যে থেকে যে বিষয়টা জানা যাচ্ছে দ্যাট at least 304 জন candidates have been granted appointments illegally based on a fake qualification obtained in TET 2014। অর্থাৎ সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেখানে 304 জন ক্যান্ডিডেট তারা ইললিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফেক কোয়ালিফিকেশন দেখে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এটা তারা তার রিপোর্টে পেশ করেছে। এখন সিবিআই যদি এই 304 জন ক্যান্ডিডেটের ইললিগাল ভাবে তারা চাকরি পেয়েছে সেটা খুঁজে পায়, তাহলে এই 304 জন ক্যান্ডিডেটকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং তাদের সমস্ত ডেটাগুলো, তাদের সমস্ত কোয়ালিফিকেশনগুলো ভেরিফাই করে দেখা হোক। যদি দেখা যায় সেই সমস্ত ক্যান্ডিডেটরা ইললিগাল ভাবে চাকরি পেয়েছে তাহলে অবশ্যই তাদের চাকরি যাওয়া উচিত, কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যাওয়াটা কখনোই কাম্য নয়। কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য চার্জশিট অ্যান্ড সাপ্লিমেন্টারি চার্জশিট হ্যাভ বিন ফিল্ড বাই দ্য সিবিআই তারা যে চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিট তারা সাবমিট করেছিল বা তারা যে তৈরি করেছিল কেস নাম্বার 6 2022 দিস কোর্ট ক্যান ডেফিনেটলি প্রসিড অন দ্য বেসিস অফ এ সিভিল ইম্প্রায়োরিটি অ্যান্ড অর ইললিগ্যালিটি দ্যাট হ্যাজ অকার্ড ইন টেট 2014 এক্সামিনেশন প্রসেস। অর্থাৎ সিবিআই তারা যে কেস ফাইল করেছিল কেস নাম্বার 6, যে কেসের রিপোর্ট তারা সাবমিট করেছে 2014 টেট তার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, সেখানে ইললিগ্যালিটি রয়েছে, অবৈধ, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য অ্যাফোরসাইড দিস কোর্ট ডিরেক্টস টু সিবিআই টু ব্রিং রেকর্ড বাই ওয়ে অফ অ্যান এফিডেভিট কপিস অফ দ্য চার্জশিট অ্যান্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফিল্ড বাই আরসি নাম্বার এত। কোর্ট তারা নির্দেশ দিচ্ছেন যে একটা এফিডেভিট এবং তার সাপ্লিমেন্টারি এফিডেভিট চার্জশিট সেগুলো যেন রেকর্ড হিসেবে রাখে এবং সেগুলোকে জমা করার নির্দেশ দিচ্ছে। এ সামারি অফ দ্য ফাইন্ডিংস অফ দ্য সিবিআই which was the basis of the charge sheets extend that they do not compromise a further investigation and or ট্রায়াল দ্যাট উইল ফলো। অর্থাৎ সিবিআই যে চার্জশিট তারা সাবমিট করেছে সেখানে কোনো রকম ভাবে কম্প্রোমাইজের জায়গা নেই এবং সিবিআই কে আরো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে আরো তারা ইনভেস্টিগেশন জারি রাখবে, সমস্ত তথ্যগুলোকে তারা খুঁজে বের করবে এবং সিবিআই তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে তারা সমস্ত বিষয়গুলো সাবমিট করবে। সেই সঙ্গে টেট 2014 যে ওএমআর শিট সেটাকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, সেই যে সম্পত্তি যেটা নষ্ট করা হয়েছে সেই বিষয়ে সিবিআই তারা কিন্তু তাদের যে অবজারভেশন সেটা তারা রিপোর্টে সাবমিট করবে। দিস রিপোর্ট এফিডেভিট অফ সিবিআই শ্যাল বি সার্কুলেটেড টু দ্য অল পার্টিজ, সমস্ত পার্টিকে সিবিআই রিপোর্টটা সার্কুলেট করার কথা বলে দিচ্ছেন। দ্য পার্টিজ ইফ দে চুজ মে রেসপন্ড টু দ্য সেম বাই ওয়ে অফ অ্যান এনি এফিডেভিট
ইন রিপ্লে ফ্রম দেয়ার সাইড। অর্থাৎ সিবিআই তারা রিপোর্ট সার্কুলেট করার পর কোনো পার্টি যদি তারা মনে করে যে তারা তার বক্তব্য পেশ করবে বা কোনো এফিডেভিট জমা করবে, তাহলে তারা তার রিপ্লে দিতে পারে। তো সিবিআই রিপোর্ট কত তারিখের মধ্যে জমা করতে বলেছে দেখুন, যেটা বলা যাচ্ছে লেট এফিডেভিট টু ফিল বাই দ্য সিবিআই। সিবিআই কে যে রিপোর্ট জমা দিতে হবে 16 এপ্রিল 2024 তারিখের মধ্যে সিবিআই এর সমস্ত রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিচ্ছেন কলকাতা হাইকোর্ট। এবং অন্যান্য পার্টিরা তারা কতদিনের মধ্যে রিপ্লাই দিতে পারবে? দ্য বোর্ড অ্যান্ড দ্য পার্টিস মে রেসপন্ড টু দ্য সেম উইদিন দ্য 5 days দেয়ার আফটার। অর্থাৎ সিবিআই 16 এপ্রিল তারিখে তারা রিপোর্ট সাবমিট করার পর তার 5 দিনের মাথায় গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অন্যান্য যে সমস্ত পিটিশনাররা রয়েছে তারা তাদের রিপ্লে বা তাদের যে সমস্ত বক্তব্য আছে তারা তারপর 5 দিন সময় পাবেন। 5 দিনের মাথায় গিয়ে তারা কিন্তু তার রিপোর্ট তাদের জমা দিতে হবে। দ্য বোর্ড মে অলসো রেসপন্ড অন এফিডেভিট টু এনি অফ দ্য প্লিডিংস filed by the writ petitioners in any of two writ petitions। অর্থাৎ এই যে দুটো মামলা, এই দুটো মামলা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি কোনো বক্তব্য পেশ করতে চায় বা কোনো এফিডেভিট দিতে চায়, তাহলে কিন্তু তারা এফিডেভিট আকারে কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে পারে। এই মামলার সঙ্গে আরেকটি যে মামলা ছিল বাবলু পালের মামলা, তার নাম্বার এখানে রয়েছে। এই বাবলু পালের মামলাটি তথ্যগুলো রয়েছে সেগুলোকে কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করছে। লিস্ট দিস ম্যাটার অন 22 এপ্রিল 2024 তারিখে মামলাটি স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে কলকাতা হাইকোর্টে লিস্টেড করা হয়েছে। at the top of the list before matters marked to be mentioned। অর্থাৎ 22 এপ্রিল মামলাটি পুনরায় শুনানি হবে এবং সেটা স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে গ্রহণ করা হবে। সেই সঙ্গে সমস্ত পার্টিকে এই অর্ডার কপি এবং সমস্ত রিপোর্টগুলোকে সার্ভ করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন মাননীয় রাজশেখর মান্থা। তিনি কিন্তু সমগ্র বিষয়টা এইভাবে অ্যানালাইসিস করেছেন, এভাবে তিনি অর্ডার কপি প্রকাশ করেছেন। তবে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা এর আগের দিন যে শুনানির সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে প্রয়োজনে টেট 2014 কে বাতিল করে দেবেন। এই টেট থেকে যারা রিক্রুটমেন্ট প্রসেস যাদের হয়েছে তাদের প্যানেলও সংকটের মুখে পড়তে পারে। এই সমস্ত বক্তব্যগুলো তিনি শুনানির সময় তিনি পেশ করেছিলেন, কিন্তু অর্ডার কপির মধ্যে এমন কিছু তথ্য উঠে আসেনি। যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।